এতগুলো টাকা খরচ করে সেন্ট মার্টিন এসে যদি শুনতে হয় সবচেয়ে আকর্ষণীয় স্পটে, ভেতরে যাওয়া যাবে না, তাহলে কি জন্য আসলাম? তাহলে কি লাভ এতটা পথ পাড়ি দিয়ে? সারা বছরে মাত্র 2 মাস পর্যটকদের জন্য খুলে দেওয়া সেন্ট মার্টিনেও কি স্ক্যাম শুরু হলো? আরেকটা প্রশ্নের উত্তর খুঁজছি, সর্বনিম্ন কত টাকা খরচ করলে সেন্ট মার্টিন ঘুরে আসা যায়? অথই নীল জলরাশির মধ্যে এক টুকরো স্বর্গীয় ভূমি, যার নাম সেন্ট মার্টিন, যেখানে পানির রং আকাশের চেয়েও নীল। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুব অল্প সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে এই অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি, যেখানে নীল পানির সাথে দেখা মিলবে সামুদ্রিক প্রবাল, মায়ানমারের পাহাড়ের পেছন থেকে অদ্ভুত এক সূর্যোদয়, কিংবা নীল পানির মধ্যে অস্ত যাওয়া সূর্যের কিরণ। জানা যাবে এক ভূমিকম্পে কিভাবে জন্ম নিয়েছিল এই সেন্ট মার্টিন। সবচেয়ে আকর্ষণীয় স্পট বন্ধ থাকলেও কিভাবে সেই অভাব পুষিয়ে নিয়েছি একেবারে শেষ দিনে, সেটাও থাকবে আজকের ভ্রমণ গল্পে। একটু শরীরটা এলিয়ে দিলাম, ও শান্তি। ওই সামনে সমুদ্র, তার মধ্যে কে আর কিছু গাছ আছে, আর এখানে আমি হামকের উপরে শুয়ে আছি। যেন একটা অপার্থিব অনুভূতি আমার মধ্যে বিরাজ করছে। গল্পের শুরুটা হবে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে, কারণ ঢাকা থেকে ইতিমধ্যেই মার্সা পরিবহনের গাড়িতে করে চলে এসেছি কক্সবাজার। গোটা ভ্রমণের বাজেট সহ বেশ কিছু টিপস থাকবে ভিডিওর একেবারে শেষে। সকাল 6:30, ইতিমধ্যেই পৌঁছে গেছি নুনিয়াছড়া জেটি ঘাটের দীর্ঘ লাইনে, যেখানে আমাদের অপেক্ষায় আছে MV বারো আউলিয়া। হাতে আছে টিকিট, যেটা একই সাথে সেন্ট মার্টিনের ট্রাভেল পাসও। সকল ফর্মালিটিজ সম্পন্ন করে যখন জাহাজে উঠেছি তখন 7টা বাজতে 1-2 মিনিট বাকি। অল্প কিছুক্ষণের মধ্যেই ছাড়বে আমাদের জলযান। এবারে ছেড়ে দিয়েছে আমাদের জাহাজ MV বারো আউলিয়া। আমরা পৌঁছবো সেন্ট মার্টিনে সম্ভবত 11টা সাড়ে 11টা নাগাদ। সেই সময়ের মধ্যে আমরা এই জাহাজের মধ্যে থেকে উপভোগ করব সমুদ্র ভ্রমণ, আর সেই পুরো সমুদ্রের যে ভ্রমণটা সেটা দেখাবো আপনাদের। বঙ্গোপসাগরের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের জাহাজ। যতই এগিয়ে যাচ্ছি ততই পানির রং অবাক করে দিচ্ছে আমাকে। সিজনের একেবারে প্রথম দিন হওয়ায় জাহাজে থাকা প্রতিটা মানুষ মেতে উঠেছে খুশির জোয়ারে। তবে খুশিতে মন ভরার সাথে সাথে পেটও তো ভরা দরকার, তাই ছুটে চললাম বারো আউলিয়ার ক্যান্টিনে। সেখান থেকে 200 টাকা দিয়ে চিকেন খিচুড়ি নিয়ে ফিরলাম জাহাজের মেইন ডেকে। এই খিচুড়ির স্বাদের তুলনায় দামটা একটু বেশি, তবে কি আর করা, জাহাজের মধ্যে দাম তো একটু বেশিই হবে। সেন্ট মার্টিনের দিকে এগিয়ে চলেছে আমাদের জাহাজ বারো আউলিয়া। মেইন ডেকে দাঁড়িয়ে এক পাশে দেখছি অকুল দরিয়া, অন্য পাশে টেকনাফের পাহাড়। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে যে আছে টেকনাফের পাহাড়গুলা, এগুলো বাংলাদেশের মধ্যে। আর আমার কক্সবাজারের একটা ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশের লেজ দেখিয়েছিলাম, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই কাছাকাছি জায়গাটা। আর তার দূরে, তার অপোজিটে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো হচ্ছে মায়ানমারের। এখান থেকে দৃশ্যগুলো সত্যি চমৎকার লাগছে। টেকনাফের পাহাড়, বাংলাদেশের লেজ, আর সেই সাথে ওই যে দূরে মায়ানমারের পাহাড়ের একটা ঝাপসা কুয়াশা মিশ্রিত একটা জায়গা দেখা যাচ্ছে, সেটা আসলে সত্যি চমৎকার। আর সেই সাথে যে ক্রিস্টাল ক্লিয়ার পানি, এত স্বচ্ছ পানি, আমরা সত্যি সমুদ্রে এরকম পানি তো চাই। যদিও শুরুতে বলেছিলাম 11টা সাড়ে 11টা নাগাদ পৌঁছবো, কিন্তু আসলে পৌঁছেছি প্রায় 1টা নাগাদ। অবশ্য এখনো জেটি ঘাটে ভিড়তে পারিনি আমরা। সামনেই সেন্ট মার্টিন। এই শিপ আটকানোর জন্য দড়িও রেডি, কিন্তু চাইলেও আমরা নামতে পারছি না।
কর্ণফুলী জাহাজটাকে টেক্কা দিয়ে আমাদের বারোয়ালিয়া জাহাজ অনেকক্ষণ আগেই আমরা পৌঁছে গেছি একেবারে সেন্ট মার্টিনের কাছে। কিন্তু শুনতে পেলাম এই কর্ণফুলীটা আগে ভিড়বে, তারপরে আমাদেরটা ভিড়বে। বলেন তো কি একটা অবস্থা। আরও প্রায় 1 ঘন্টার বেশি অপেক্ষার পর অবশেষে আমরা নামতে পারলাম সেন্ট মার্টিনের জেটি ঘাটে। বালির উত্তাপ আর নীল পানির নোনা ঘ্রাণ আমাকে ডেকে যেন বলছে, ওয়েলকাম টু সেন্ট মার্টিন। পৌঁছে গেছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নীল পানি আর বালিময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এই সেন্ট মার্টিন, যার চতুর্দিকে এই নীল জলরাশি দ্বারা আবৃত। সেন্ট মার্টিনে আগামী 2 রাত 3 দিন কাটাবো উত্তরপাড়ার সুগন্ধা রিসোর্টে। রিসোর্ট ওনার শাহজাহান ভাই আমাদেরকে তার গাছের ডাব দিয়ে ওয়েলকাম করলেন। নারিকেল জিঞ্জিরা বলে খ্যাত যেই দ্বীপ, সেখানে ডাবের পানিতে শরীরের ভেতরের অর্গ্যানগুলোকে শাওয়ার করিয়ে নিয়ে ঢুকে পড়লাম আমাদের নির্ধারিত রুমে। পৌঁছাতেই যেহেতু লেট হয়েছে, আজ সম্ভবত রাতের সেন্ট মার্টিন ছাড়া আর তেমন কিছুই দেখা সম্ভব হবে না। সেন্ট মার্টিনের সন্ধ্যা নেমেছে। পর্যটকদের আগমনে অনেক দিন পর মুখরিত হয়েছে নীল সমুদ্রের মাঝে এই লোকালয়। বাজারের মধ্যে চলছে আগুনের খেলা, যেখানে বারবিকিউ হবে শত শত মাছ। কেউ খাবেন রূপচাঁদা, তো কারো পছন্দ কোরাল কিংবা টোনা, কেউ আবার অর্ডার করছেন লবস্টার। আমাদের রিসোর্ট ওনার শাহজাহান ভাই আমাদের জন্য রিসোর্টের মধ্যেই বারবিকিউয়ের ব্যবস্থা করে ফেলেছেন। প্লেটে সাজিয়ে পরিবেশন করা হয়েছে আমাদের জন্য। দ্রুত খাওয়া শেষ করেই শুয়ে পড়তে হবে আজ। দেখতে হবে সেন্ট মার্টিনের অদ্ভুত এক সূর্যোদয়। শুভ সকাল সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের জেটি ঘাটের উপর দাঁড়িয়ে ওই যে বঙ্গোপসাগরের ওই পারে মিয়ানমারের পাহাড়ের পেছন থেকে উঠে আসা সূর্যটা দেখতে এত চমৎকার লেগেছে। সম্ভবত এটা আমার দেখা জীবনের যতগুলো সূর্যোদয় রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা। এই সূর্যোদয়ের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের দিনের সকল প্রস্তুতি। সূর্যের যে লাল আভা আমাদের জীবনটাকে রঙিন করে দিতে শুরু করেছে, সেই রঙিন আভার মধ্য দিয়ে আজকের সারা দিনের সেন্ট মার্টিন ভ্রমণ হবে অন্যরকম এক অনুভূতির মধ্যে। সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে নতুন সকালের সূর্যোদয় উপভোগ করে ফিরে এসেছি উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে। শাহজাহান ভাই এখান থেকেই আমাদের সাইকেল ভাড়া নেওয়ার ব্যবস্থা করে দিলেন। এখন রওনা দিব সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর স্পট ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। যাত্রাপথেই দেখেছি চোখে শান্তি দেওয়ার মতো অনেক কিছুই। তার মধ্যে ছিল লেক, সুন্দর কিছু রিসোর্ট, আর সমুদ্র তো ছিলই। একটা পর্যায়ে পার হতে শুরু করেছি এমন এক জায়গা যেটা দেখলে মনে হয় ঠিক যেন একটা গলা, যার মাথা হিসেবে আছে উত্তরপাড়া আর বডি হিসেবে আছে দক্ষিণপাড়া। এ কারণে এই জায়গাটার নাম হয়েছে গলাচিপা। এখানে দুই পাশেই সমুদ্র খুবই কাছাকাছি। ছেড়া দ্বীপে প্রবেশের মুখেই পড়েছি এক বাধায়। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না নৈসর্গিক সৌন্দর্যের এই অন্দরমহলে, যেখানে আছে বাংলাদেশের শেষ বিন্দু। আমরা এই ছেড়া দ্বীপের যেই প্রবেশ মুখ সেখানে এসে দাঁড়িয়ে আছি। আমাদেরকে এখান থেকে আর সামনে আগাতে দেওয়া হচ্ছে না। এখানে নাকি সরকারিভাবে নিষিদ্ধ ছেড়া দ্বীপে প্রবেশ করা। কেন নিষিদ্ধ, কি কারণে নিষিদ্ধ, এটা আসলে আমরা জানি না। এখানে একটা বোর্ড আছে, বোর্ডটাতে লেখা আছে ছেড়া দিয়া দ্বীপ নিয়ে 2টি মামলা চলমান রয়েছে। এ কারণে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ছেড়া দিয়া, যেটিকে বাংলাদেশের শেষ বিন্দুও বলা হয়, মূলত সেন্ট মার্টিন থেকে খানিকটা বিচ্ছিন্ন হওয়ায় একে ছেড়া দ্বীপ নামেই ডাকা হয়। ছেড়া দ্বীপ সম্পূর্ণ প্রাকৃতিক পাথর ও প্রবাল দ্বারা পরিপূর্ণ। জোয়ারের সময় ছেড়া দ্বীপের 1/3 সাগরের পানির নিচে তলিয়ে যায়। সাগরের নীল ঢেউ যখন পাথরের গায়ে আছড়ে পড়ে, তখনই অবতারণা হয় এক মোহনীয় দৃশ্যের। ছেড়া দ্বীপ যেতে না পেরে একরাশ হতাশা নিয়ে এগিয়ে চলেছি সেন্ট মার্টিনের মিনি সুন্দরবনের দিকে। তীব্র রোদের তাপ থেকে গাছের ছায়ায় যদি খানিকটা শীতল হওয়া যায়। এটা হচ্ছে মিনি সুন্দরবন
সেন্ট মার্টিনের এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলার একটা কারণ হচ্ছে এই সামনে যে গাছগুলো আছে অনেকটা সুন্দরবনের মতো শ্বাসমূল টাইপের গাছ। মূলত এ কারণেই একে মিনি সুন্দরবন বলা হয়। আর এই আশপাশে আছে প্রচুর কেয়া গাছ, যে কেয়া গাছের ফলগুলো বেশ চমৎকার দেখতে। মিনি সুন্দরবনটা পেরিয়ে পৌঁছেছি চমৎকার এক কোরাল বিচে। সমুদ্রের ঢেউগুলো যখন আছড়ে পড়ছে কোরালগুলোর উপর, সে দৃশ্য যে কোনো সৌন্দর্যপ্রেমীর অন্তরে নাড়া দিয়ে যাবেই। আমার পেছনে সাগরের গর্জন, কোরালের উপরে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। ছেড়াদ্বীপ ঢুকতে না পেরে আমরা সেন্ট মার্টিনের যে মিনি সুন্দরবনটা আছে সেটার মধ্যে দিয়ে আমরা চলে এসেছি এই কোরাল বিচটাতে। এটাতেও প্রচুর পরিমাণে প্রবাল আছে। সেন্ট মার্টিন যে আসলে একটা প্রবাল দ্বীপ সেটার প্রমাণ এইখানে আসলে পাওয়া যাচ্ছে, যেটা মূলত পাওয়ার কথা ছিল ছেড়াদ্বীপ গিয়ে। আর তার সাথে কোরালের মাঝখানে মাঝখানে যেখানে পানি জমা হয়ে আছে সেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মাছ দেখতে পেয়েছি, এবং বিভিন্ন কালারের মাছ। সামুদ্রিক এই যে মাছগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগছে। সমুদ্রের যে জীববৈচিত্র্য সেটা যেন আসলে এখানে পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে এখানে বসে ওই যে দূরে ছেড়াদ্বীপটা দেখতে পাচ্ছি। আবার আফসোস হচ্ছে কারণ ছেড়াদ্বীপে যেতে পারিনি, এখানে বসে দেখা যাচ্ছে। ঠিক যেমন আমার মনে পড়ছে আমি কিছুদিন আগে সিলেটে গিয়েছিলাম। সিলেটে আমি যখন বিভিন্ন স্পটে গিয়েছিলাম তখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড় দেখেছিলাম, কিন্তু ছুঁতে পারিনি। সেই আফসোসটা যেমন হয়েছিল, আজকে আমার নিজের দেশের ছেড়াদ্বীপ আমি দেখতে পারছি কিন্তু যেতে পারছি না। আজকে বরঞ্চ তার চেয়ে বেশি আফসোস আমার হচ্ছে। ফেরার পথে আরেকবার চেষ্টা করতে হবে ছেড়াদ্বীপ যাওয়ার। এখানে ডিউটিরত গার্ড চেঞ্জ হয়েছে। নতুন গার্ড যদি একটু ঢুকতে দেয়, একটু যদি অনুমতি মেলে। আর যাইতে দিব না গেলে এত কষ্ট করে এত দূর থেকে আইছি, ছেড়াদ্বীপে যদি না ঢুকতে পারি। আর আইডিয়া আছে আমগো এক একজনের পার পার্সন কত টাকা খরচ হইছে। ব্যর্থ মনে ফিরতে শুরু করেছি আবার। গন্তব্য সেন্ট মার্টিন উত্তরপাড়ায় থাকা আমাদের রিসর্ট। পথেই চোখে পড়ছে স্থানীয়দের মাছ শুকিয়ে শুটকি বানানোর কর্মকাণ্ড। তবে নিচে বালি আর উপরে উত্তপ্ত সূর্য প্রচণ্ড ক্লান্তি এনে দিচ্ছে সমস্ত শরীরে। একটু পানি দরকার। পিপাসায় বুকের ছাতি শুকিয়ে যাওয়ার দশা। অবশেষে ছোট্ট একটা ঘর দেখে এগিয়ে গেলাম একটু পানির সন্ধানে। সদ্য পরিচিত ভাইটিকে পানি পান করানোর জন্য ধন্যবাদ জানিয়ে বের হতে গিয়েই দেখি সামনে একটি হ্যামক। একটুখানি জিরিয়ে নেয়ার লোভ সামলাতে পারলাম না কিছুতেই। একটু শরীরটা এলিয়ে দিলাম। ও শান্তি। তুই সামনে সমুদ্র, তার মধ্যে কেয়ার কিছু গাছ আছে, আর এখানে আমি হামকের উপরে শুয়ে আছি। যেন একটা অপার্থিব অনুভূতি আমার মধ্যে বিরাজ করছে। এখান থেকেই ভাবনাটা মাথায় আসলো আমার, কবে কিভাবে জন্ম হলো এই প্রবাল দ্বীপের। উত্তরটা বেশ দীর্ঘ। ভূতত্ত্ববিদদের গবেষণায় জানা গেছে আজকের এই দ্বীপটি রাতারাতি জেগে উঠেছিল আজ থেকে প্রায় 263 বছর আগে 1762 সালে। ওই বছরের 2রা এপ্রিল ভয়াবহ 8.5 বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে সৃষ্টি হয়েছিল সেন্ট মার্টিনের। আবার অন্য আরেকটি গবেষণায় জানা যায় প্রায় 5000 বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল এই জায়গাটি, কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়। এরপর প্রায় 450 বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে। এর 100 বছর পর উত্তর পাড়া, এবং পরবর্তী 100 বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে। জনশ্রুতি আছে প্রায় 250 বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা এই দ্বীপটিতে বিশ্রাম নিত। তখন তারা এ দ্বীপের নামকরণ করেছিল জাজিরা, পরবর্তীতে যেটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিতি পায়। রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি। আজকের দুপুরের খাবারটা খাবো সাগরের পাড়ে বসে। খাবারটা হয়তো খুবই সাধারণ, কিন্তু মুহূর্তেই তা যেন পরিণত হয় এক অসাধারণ অভিজ্ঞতায়। সেন্ট মার্টিনের এই পশ্চিম বিচে এসে আজকের দুপুরের খাবারটা খাচ্ছি। এপাশে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, আর সেই সাথে এই যে খাওয়া, এটা আসলেই
বলার নেই, ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছু নেই এখানে। শুধু খেতে হবে আর উপভোগ করতে হবে। মানে শুধু যে পেটের শান্তি হবে তাই না, চোখেরও শান্তি হবে। খাওয়া শেষে সেন্ট মার্টিনের স্থানীয় মানুষের সাথে চা খেতে খেতে গল্প করতেই চলে গেল অনেকটা সময়। সূর্যাস্তের সময় আগত। সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম বিচ থেকে। সেখানেই আছে এখন। আমার ঠিক পেছনে আছে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাড়ি, যার দারুচিনি দ্বীপ মুভির কারণে সেন্ট মার্টিন দারুচিনি দ্বীপ নামেও পরিচিতি পায় মানুষের কাছে। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাড়ি এই আমার পেছনে, সেন্ট মার্টিনের পশ্চিম সি বিচে অবস্থিত। এই বাড়ির সামনে দাঁড়িয়ে সূর্যাস্তটা সবচেয়ে সুন্দর দেখা যায়। আর এ কারণেই এই গোটা সেন্ট মার্টিনের মধ্যে এই জায়গাটাতে বিকেলবেলা ভিড় থাকে সবচেয়ে বেশি। হুমায়ুন আহমেদ নাকি এই বাড়িতে প্রায়ই আসতেন এবং থাকতেন। বর্তমানে এটা কটেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই কটেজে ভাড়ায় থাকাও যায়। সেন্ট মার্টিনের এই পশ্চিম বিচের সানসেটটা সবচেয়ে সুন্দর। এইখান দিয়ে যখন সূর্যটা ডুবে যায় তখন এই সেন্ট মার্টিনের গোটা দিনের যে ভ্রমণের ক্লান্তি সেটা এক নিমেষেই দূর হয়ে যায়। কিন্তু আজকের দিনটাতে মেঘের কারণে সানসেটটা আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। নতুন আরেকটি সকালের নতুন এক সূর্যোদয়। আজকের দিনে হাতে সময় খুবই কম। বিকাল 3টায় ছেড়ে যাবে আমাদের ফিরতি জাহাজ। তার আগে যতটুকু সময় আছে তার মধ্যেই এক্সপ্লোর করে নিতে হবে সেন্ট মার্টিনের আরও খানিকটা। উত্তরপাড়ার বিচে নেমেছি, গন্তব্য পশ্চিম বিচের দিকে। যদি কোনো গোপন সৌন্দর্যের দেখা মেলে যেটা খানিকটা হলেও ভোলাতে পারবে ছেঁড়া দ্বীপে ঢুকতে না পারার কষ্ট। এটা হচ্ছে পশ্চিম বিচ আর উত্তর বিচ, দুই বিচের মাঝখানের একটা জায়গা। এখান থেকে সুন্দর একটা কার্ভ এসছে। ওই কার্ভটার মাধ্যমে এই জায়গাটা পশ্চিম বিচ আর উত্তর বিচ বিভক্ত হয়েছে। আমার সামনে এই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে অনেক উঁচু। এই লাইট হাউস দিয়ে সম্ভবত এই মাছ ধরা যে ট্রলার, তারপরে যে শিপগুলো যাতায়াত করে সেইগুলোর সাথে সিগন্যাল আদান প্রদান করা হয়। পশ্চিম বিচে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাড়ি পেরিয়ে আরও কিছু দূর যাওয়ার পর পেলাম একটা বোট, যেটাতে করে আমরা যাব নতুন এক গন্তব্যে। স্থানীয়রা যেটাকে বলেন দারুচিনি দ্বীপ। সেন্ট মার্টিন এসে ছেঁড়া দ্বীপ যেতে না পারার একটা আফসোস আমাদের সবারই থেকে যাচ্ছে এবার। সেই আফসোসটা খানিকটা দূর হয়েছে এই জায়গাটাতে এসে। এইটা নতুন করে সম্ভবত জেগে ওঠা একটা প্রবাল দ্বীপ টাইপের কিছু একটা। স্থানীয়রা এটাকে দারুচিনি দ্বীপ বলছেন, যদিও গোটা সেন্ট মার্টিনটাকেই দারুচিনি দ্বীপ নামে বলা হয়। স্থানীয়দের সহযোগিতায় আজকে আমরা এখানে এসেছি। এই জায়গাটাতে আমি ড্রোন উড়িয়েছিলাম। উপর থেকে যে ভিউটা আমি পেয়েছি আমার কাছে দেখে অনেকটা হ্যামার হ্যামার মনে হয়েছে। অর্থাৎ এটাকে হ্যামার আইল্যান্ড বা হাতুড়ি দ্বীপও বলা যেতে পারে আমার মনে হয়। সত্যি প্রকৃতির এক অপরূপ খেলা। চারিদিকে সমুদ্রের নীল পানি, তার মধ্যে যেন ভেসে আছে এক স্তূপ কোরাল। তবে এইখানের কোরালগুলো বেশ অন্য ধরনের। প্রতিটা কোরালের উপর সবুজ শ্যাওলা টাইপের স্তর জমে আছে। পা পিছলে গেলে কিন্তু বিপদ, কাজেই সাবধান। গোটা সেন্ট মার্টিন ট্রিপে খাওয়া দাওয়া বাদে আমার খরচ হয়েছে মাত্র ৬,৯০০ টাকা। আর সব কিছু মিলিয়ে অন্ততপক্ষে 10,000 টাকা বাজেট করলে এই সিজনে ঘুরে আসতে পারবেন সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিন ভ্রমণে সোলো ট্রিপে যাওয়ার চেয়ে অন্তত 4 জনের একটা গ্রুপ করে গেলে খরচ বেশ খানিকটা কমে আসবে। আর ঢাকা থেকে কক্সবাজার যদি ট্রেনে আসতে পারেন তাহলে খরচ আরও কিছুটা কমে যাবে। সেই সাথে সকলের প্রতি অনুরোধ থাকবে সরকারি বিধিনিষেধগুলো মেনে চলার, যেন ভবিষ্যতে সেন্ট মার্টিন আবার বন্ধ না হয়ে যায় আমাদের ভুলে। সব জায়গায় হয়তো যাওয়া যায় না, সব সৌন্দর্য ধরা দেয় না ক্যামেরার ফ্রেমে। সেন্ট মার্টিন আমাকে আজ সবচেয়ে আকর্ষণীয় জায়গাটায় যেতে দেয়নি ঠিকই, তবে দিয়েছে অতি প্রাকৃতিক নেচার আর র বিউটি, যেটা আমার এখানে আবার ফিরে আসার আরেকটা কারণ হতে পারে। রেসপেক্ট নেচার, সো দ্য নেচার লেটস আস রিটার্ন।